ঈদের প্রথম দিনে 1,04,09,000 পশু কোরবানি। রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। কাল খুলছে সরকারি অফিস। বিজ্ঞানের জয় জয়কারেও চোখ রাঙাচ্ছে নানান ভাইরাস। ক্ষুদ্র মশার বিস্তার ঠেকাতেই গলদঘর্ম অবস্থা। প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগের তাগিদ। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি। খাদ্য বাসস্থান সংকটে দুর্বিষহ জনজীবন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিন রাজধানী সহ সারা দেশে পশু কোরবানি অব্যাহত রয়েছে। নানা ঝুট ঝামেলার কারণে যারা প্রথম দিন বিরত ছিলেন মূলত তারাই আজ কোরবানি দিচ্ছেন। এদিকে পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে সারা দেশে 1,04,918টি গবাদি পশু কোরবানি হয়েছে, যা গত বছরের তুলনায় 3,67,106টি বেশি। এবার সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম ময়মনসিংহে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এবছর কোরবানি ঈদে 1,06,21,228টি গবাদি পশু বিক্রি হয়েছে, আর অবিকৃত থেকে গেছে 23,59,139টি পশু। ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়েছেন নগরবাসী। আগারগা শিশু মেলায় ছোট্ট সন্তানকে নিয়ে সকাল সকাল ছুটে আসেন অসংখ্য অভিভাবক। জাতীয় চিড়িয়াখানাতেও ঢল নেমেছে বিভিন্ন বয়সী মানুষের। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই চিড়িয়াখানার প্রবেশপথ ও কাউন্টারের সামনে লেগে রয়েছে জটলা। নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়েও সন্তোষ জানিয়েছেন দর্শনার্থীরা। ঈদের ছুটি শেষে কাল খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। দুদিন সাপ্তাহিক সহ 5 দিনের ছুটি কাটিয়ে আগামীকাল কাজ শুরু করবেন কর্মকর্তা কর্মচারীরা। এদিন থেকে 8 ঘন্টা স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছে এসব প্রতিষ্ঠানের অফিস। গত 6 জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 19 জুন থেকে অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বেলা 1টা থেকে 1:30টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। ক্ষুদ্র মশা এবং আরও ক্ষুদ্র ভাইরাস ডেঙ্গুর কাছে হেরে যাচ্ছে মানুষ। মশার প্রজনন স্থান বাড়তে থাকা এবং পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার প্রবণতাই কেড়ে নিচ্ছে জীবন, বলছেন গবেষকরা। প্রাণ বাঁচাতে মশার প্রজনন স্থল ধ্বংস ও কীটনাশক পরীক্ষার বিকল্প নেই বলেও মনে করছেন তারা। উষা ফেরদৌসের রিপোর্ট। এটি ভারতীয় তামিল ভাষার সিনেমা আই। এখানে প্রতিপক্ষ শত্রুকে ঘায়েল করতে কোনো অস্ত্র কিংবা সংঘাতে যায়নি, ব্যবহার করেছিলেন একটি ভাইরাস। তাতেই হাতে গোনা কয়েকদিনের মধ্যেই নায়ক পরিণত হয় বৃদ্ধ কুজোতে। দেখানো হয় এভাবেই সমাজ সভ্যতা ধ্বংস করতে কোনো অস্ত্র নয়, একটি ভাইরাসই যথেষ্ট। বাংলাদেশে এখন পর্যন্ত 123 প্রজাতির মশার অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ঢাকাতেই 14টি প্রজাতির মশা পাওয়া যায়। এর মধ্যে ডেঙ্গু ছড়া এডিস মশার 2টি প্রজাতি। সেই 2 মশার কাছেই হেরে যায় মানুষ। যেভাবে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা বাড়ছে এবং মৃত্যু হার ঘটছে, এটাতে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের মশাগুলো কোনোভাবে রেজিস্ট্যান্টও হয়ে যাচ্ছে, এবং এটার অনেকটা কারণ হচ্ছে আমাদের নিজেদের কিছু গাফিলতি আছে। মানুষ কেয়ারফুল হয় তাহলে ডেঙ্গু আমার মনে হয় অনেকটাই কমে আসবে। আগের জেনারেশনের যে কয়েলগুলো বা হচ্ছে এই সাধারণ যে পেস্টিসাইডগুলো, এগুলোর মশার বিরুদ্ধে তেমন কাজ করতে পারে না। গেল বছর শুধুমাত্র সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1,705 জনের। চলতি বছর মৌসুম শুরুর আগেই হাসপাতালের সাদা বিছানায় যন্ত্রণায় কাতর হাজারো মানুষ। একদিকে এডিস মশার ঘনত্ব বেশি, অন্যদিকে রোগীর সংখ্যাও বেশি। এজন্য গত বছরের তুলনায় এবার আক্রান্তের হার বাড়তে পারে। ক্লাইমেট চেঞ্জের কারণে, ক্লাইমেটিক ইনফ্লুয়েন্সের কারণে এর বংশ বিস্তার বেড়ে যায়। গরম বেড়ে যাচ্ছে, এতে করে মশার বংশ বিস্তার বেড়ে যায়। গরম তো কোন এক্সটেন্ডে, যদি এখন 35 বা 37 পর্যন্ত ভালো প্রোডাকশন হয় সব কিছু, যত অর্গানিজম আছে। আমরা যারা কেমিক্যাল এই বিপণনের সাথে জড়িত, আমরা যারা আমদানি করি,
কোন কেমিক্যাল নিয়ে আসি সেটা চেক করা দরকার, সেটা কোয়ালিটি কেমন সেটা আগে কনফার্ম করা দরকার। এক্স্যাক্টলি যেই কেমিক্যালে মশাটা মরে সেই কম্পোজিশনটা আছে কিনা সেটা তো আমরা কোনোদিনও কেউ চেক করি না। 2000 সালে শুরু হওয়া ডেঙ্গু নিয়ন্ত্রণে আর কত বছর অপেক্ষা করতে হবে, এমন প্রশ্ন স্বজনহারা আর শঙ্কায় থাকা মানুষের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। নদ নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে আছে সিলেটের বিস্তীর্ণ জনপদ। বাড়ি ঘরে পানি উঠায় ভোগান্তিতে দিন কাটাচ্ছেন নিম্নাঞ্চলের মানুষ। নগরীর অনেক প্রধান সড়কও এখনও পানিতে তলিয়ে আছে। পাহাড় ধসের আশঙ্কায় বিয়ানীবাজার উপজেলার 4টি গ্রামে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে প্রশাসন। এদিকে পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার সব নদ নদীর পানি বেড়ে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা শহরে অনেক রাস্তাঘাটও পানিতে নিমজ্জিত। পানির তলে অথচ সুফানিঘাট নাম করা জায়গা হলে মানুষ থাকতো চায়। আমরা এখন ফান্দিবন্দি অবস্থায় আছি ঘরের মধ্যে, আল্লাহ খুব কষ্ট রাখছেন আমরা। খাদ্য সহ অন্যান্য ধরনের যে যানমালের যে নিরাপত্তা আছে সেটি যেন প্রদান করতে পারি, এর জন্য উপজেলা প্রশাসন গোয়াইনঘাট আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশ মোতাবেক কাজ করছে। পানিতে তলিয়ে থাকা নগরবাসীর ভোগান্তির কথা জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, জানতে চাই পানিতে তলিয়ে থাকা নগরের আপনি কি অবস্থা দেখছেন? আর আরেকটি বিষয় হলো যে যারা নগর কর্তৃপক্ষ রয়েছে, প্রশাসন রয়েছে, তারা এই ব্যাপারে কি ধরনের ভূমিকা নিচ্ছে? বলে থাকি যে উজানের ঢল এবং অতিবৃষ্টির কারণে সিলেটের প্রায় সবকটি উপজেলা এবং মহানগরের নদী তীরবর্তী সহ সবকটি ওয়ার্ডে মানুষ কিন্তু মানে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে ভুগছে। তো আসলে যদি আমি বলি যে এই মুহূর্তে আমি রয়েছি সিলেট মহানগরের তালতলা পয়েন্টে। তো আসলে সিলেট মহানগরের সুরমা নদীর তীরবর্তী এলাকা সহ বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু মানুষের বাসা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে, যে কারণে মানুষ কিন্তু এখন তাদের জীবন নিয়ে শঙ্কায় আছে। কেননা গেল 22-এর বন্যার পর থেকে মানুষ এমনিতেই শঙ্কায় আছে। এইবার আবার গেল 20 দিন আগে বন্যা এসে মাঝখানে থামছিল, এখন আবার যখন বন্যা আসছে মানুষ কিন্তু খুবই শঙ্কায় আছে। মানুষের কিন্তু গবাদি পশু বলেন আর ঘরের আসবাবপত্র বলেন সবকিছু মানুষ তার নিরাপদ সবকিছু রেখেই তার নিজের জন্য নিরাপদ আশ্রয় খুঁজতেছে। কিছু কিছু আশ্রয় কেন্দ্রে মানুষ যাচ্ছে, আবার কিছু কিছু আত্মীয় স্বজনের বাড়ি ঘরে যাচ্ছে। তো আমি যদি এই সিটি কর্পোরেশনের বরাত দিয়ে আপনাকে বলি যে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু মানুষদেরকে কুরবানির পশু জবাইয়ের খাবার এবং শুকনো খাবার অব্যাহত রাখছে। পাশাপাশি সিটি কর্পোরেশন আমাদেরকে যেমনটি বলেছে যে জলাবদ্ধতা এবং খালের ভরাটের কারণে যেটুকু প্রয়োজন তারা কিন্তু তাদের কাজের জন্য শ্রমিক লাগিয়েছে। পাশাপাশি কিন্তু ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে যদি যে জায়গায় যে ওয়ার্ডে মানুষের যে সেবার প্রয়োজন পড়ে সেই সেবা দিতে কিন্তু তারা বদ্ধপরিকর এবং প্রস্তুতি আছে। এই ছিল আমার কাছ থেকে জলাবদ্ধতা এবং বন্যা নিয়ে সিলেট থেকে সর্বশেষ। শিপার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, সিলেটের বন্যা কবলিত অবস্থার খবর জানাচ্ছিলেন সহকর্মী শিপার চৌধুরী। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাতে এবার আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন সহকর্মী কুলেন্দু শেখর দাস। শেখর, একই প্রশ্ন, সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি এই মুহূর্তে আপনি কি দেখছেন? আর যারা দুর্ভোগের শিকার হয়েছে তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আর পানি উন্নয়ন বোর্ড কি বলছে পানি কমানোর জন্য, বা আর যদি পরবর্তীতে পানি না হয়? গঞ্জের পৌর শহর সহ
তাহিরপুর, জগন্নাথপুর, ছাতক, দোয়ারা বাজার যে সীমান্ত এলাকা দিয়ে বৃষ্টিপাতের ফলে কিন্তু সুনামগঞ্জ শহরের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু রাস্তাঘাটে পানি নিমজ্জিত হয়ে বাসাবাড়িতে প্রবেশ করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি সুনামগঞ্জ শহরের ব্যস্ততম একটি এলাকা কাজীর পয়েন্ট। আমি আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি যে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন গত 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমার 66 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং ছাতকের সুরমা নদীর পানি 166 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গত 24 ঘন্টায় 68 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের কাজীর পয়েন্ট, হাসননগর, বরপাড়া, পূর্ব নতুনপাড়া, সুলগড় সহ প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বাসাবাড়িতে প্রবেশ করেছে। তো জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু তাদের খাদ্য সহায়তা সহ সবগুলো আশ্রয়কেন্দ্র কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। আমি একটু আগে কিন্তু স্থানীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিকের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন সরকারের তরফ থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নৌকায় এবং বোর্ডে করে হলো যারা আক্রান্ত হবে তাদেরকে কিন্তু আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি বছর কিন্তু যে সুনামগঞ্জে 200 হেক্টর আউশ ধান কিন্তু আবাদ করা হয়েছিল, কিন্তু এই অকাল বন্যায় কিন্তু 200 হেক্টর জমির ধান কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। যার যদি বৃষ্টি অব্যাহত এবং পানি বাড়তে থাকে তাহলে ক্ষতির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকার মতো দাঁড়াবে। জেলা মৎস্য অফিসার আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে জেলায় 2100 যারা পুকুর খামারি ছিলেন এখানে কিন্তু 2 কোটি পোনা মাছ কিন্তু ছিল, কিন্তু সবগুলো পোনা মাছ কিন্তু এখন কিন্তু হাওরের সাথে একাকার হয়ে গেছে, যার ক্ষতির পরিমাণ 5 কোটি টাকা হবে। তো ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের মানুষজন কিন্তু একটা অজানা আতঙ্কে বিরাজ করছেন। তো সবারই একটা ধারণা যে 2022 সালের মতো যদি বন্যা হয় তাহলে কিন্তু যে ভয়াবহ রূপ নিতে পারে। তো এই ছিল ওলি আমার কাছে এখন পর্যন্ত সার্বিক অবস্থা। কুলেন্দু শেখর, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ ঈদ উপলক্ষে বিনোদন কেন্দ্রে বেড়েছে মানুষের ভিড়। ঈদ যাত্রার এইবার খবর জানাতে, বিনোদনের এই যাত্রার খবর জানাতে চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, জানতে চাই যে কি দেখছেন এই মুহূর্তে মানুষের উচ্ছ্বাস এবং সেই সাথে অবশ্যই সার্বিক পরিস্থিতি কেমন সেটিও জানাবেন। বলি সেটি হচ্ছে যে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে কিন্তু মেতে উঠেছেন নগরবাসী। ব্যস্ত জীবনের ফাঁকে কিন্তু একটু হলো তারা বিনোদন কেন্দ্রগুলোতে তারা আজকে কিন্তু দেখেছি যে সবগুলো বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। আমি এই মুহূর্তে আজ রয়েছি রাজধানীর চিড়িয়াখানায় যদি আমি সকাল থেকে এখনকার চিত্র বলি যে সকাল 10টার পর থেকে কিন্তু চিড়িয়াখানায় কিন্তু ঢল নেমেছে দর্শনার্থীরা এবং বলা যায় যে লাখেরও বেশি দর্শনার্থী কিন্তু বর্তমানে চিড়িয়াখানায় এখন অবস্থান করছেন এবং মূলত যারা আসছেন তারা কিন্তু সবাই পরিবার পরিজন নিয়ে আসছেন এবং তারা বিভিন্ন ছোট বাচ্চাদের সঙ্গে তারা বিভিন্ন পশু পাখির সঙ্গে কিন্তু তারা পরিচয় করে দিচ্ছেন এবং চিড়িয়াখানা যারা আসছেন, যারা দর্শনার্থী রাজধানীর ভিতরে এবং রাজধানীর বাইরে থেকেও আমরা দেখেছি যে বিভিন্ন দূর দূরান্তের জেলা শহর থেকেও কিন্তু রাজধানীর মিরপুরের এই চিড়িয়াখানায় এসেছেন এবং তারা বলছেন যে ঈদের আনন্দ আসলে গতকালকে কোরবানির পশু ছিল, কোরবানি ছিল, সে কারণে তারা আসলে ঘুরতে বের হতে পারেনি। আজকে তারা সবাই পরিবার পরিজন নিয়ে চিড়িয়াখানায় এসেছেন এবং যারা এসেছেন সবাই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। চিড়িয়াখানার সার্বিক পরিবেশ নিয়ে কিন্তু সবাই মোটামুটি বলা চলে যে সন্তুষ্ট জানিয়েছেন। এছাড়া আমি যদি বলি যে ছোট শিশুদেরকে কিন্তু যারা পরিবারের বাবা মা আছেন তারা কিন্তু বিভিন্ন প্রাণীর সঙ্গে কিন্তু পরিচয় করে দিয়েছেন এবং তারা বলছেন যে ব্যস্ত জীবনে আসলে পরিবার পরিজন নিয়ে সেভাবে আসলে কোনো দর্শনীয় স্থানে যাওয়া হয় না। আজকে কিন্তু সুযোগ, ঈদের ছুটি রয়েছে, রাস্তাঘাট সব কিছু ফাঁকা রয়েছে, এই সুযোগে কিন্তু তারা মূলত ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান এবং চিড়িয়াখানায় কিন্তু ঘুরতে এসেছেন। এছাড়া অলি আপনাকে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি, আমি সকাল থেকে রাজধানীর আরও বেশ কিছু দর্শনীয় স্থানে গিয়েছিলাম। বিমান বাহিনী জাদুঘর এবং আগারগাঁয়ে মিলিটারি জাদুঘর সহ শ্যামলীর যে শিশু মেলা সেখানে আমি গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি যে দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি এবং সবাই কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু ঈদের ছুটি কিন্তু উপভোগ করছেন। তো সব মিলে যদি বলি যে চিড়িয়াখানায় মূলত এখন যারা আসছেন তেমন কোনো অভিযোগ নেই, সবাই কিন্তু মোটামুটি সন্তুষ্ট জানিয়েছেন এবং তারা বলছেন যে ঈদের ছুটি, ঈদের দ্বিতীয় দিন এবং চিড়িয়াখানা সংশ্লিষ্ট যারা রয়েছেন কর্তৃপক্ষ তারা বলছেন যে গতকালের থেকে আজকে কিন্তু দর্শনার্থীর ভিড় প্রায়
ডাবল, হয়তোবা আগামীকালও কিছু কিছু অফিস ছুটি রয়েছে, আগামীকালও এই ভিড় বাড়বে। তো আমার কাছে সব মিলে যদি বলি, যারা দর্শনার্থী আছেন, যারা বিভিন্ন জেলা শহর থেকে এসেছেন এবং রাজধানী থেকে এসেছেন, সবাই কিন্তু মোটামুটি ঘুরছেন ফিরছেন এবং ঈদের ছুটিটাকে তারা উপভোগ করছেন। তো আমার কাছে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা থেকে এই ছিল সবশেষ তথ্য। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চিড়িয়াখানা থেকে বিনোদনপ্রেমী মানুষের খবর বলছিলেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। ময়মনসিংহে বিভিন্ন সরকারি অফিসে ৮৪ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে, যার শীর্ষে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ তালিকায় রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেনানিবাস, জেলা প্রশাসন, জেলা পুলিশ, রেলওয়ে সহ বিভিন্ন দপ্তরের নাম। এসব বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটার আশঙ্কা করছেন নগরবাসী। ময়মনসিংহ ব্যুরো প্রধান রুবায়েত বাপির তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ স্বাভাবিক রাখতে সরকার ভর্তুকি মূল্যে বিদ্যুৎ দিচ্ছে, অথচ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন সরকারি দপ্তরেই ৮৪ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ নিয়ে বিব্রত বিদ্যুৎ বিভাগের কর্তারা। নিয়মিত বিল পরিশোধ করলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়া, লোডশেডিং ও জরিমানা সহ নানা ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকরা। সরকারি অফিসগুলোতে কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে না বলেও অভিযোগ তাদের। সরকারিভাবে যারা বিভিন্ন বিদ্যুতের গ্রাহক হয়েছেন, তারা বিদ্যুতের টাকা দিচ্ছেন না, কোটি কোটি টাকা, এটি যে তারা না দিয়ে কিভাবে পার পাচ্ছেন তাটা আমরা খুব বিস্মিত। আমরা চাই আমাদের বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে চলুক এবং লোডশেডিং এগুলি বন্ধ হোক। বিদ্যুৎ বিল কোনো সময় মনে দেওয়া বকেয়া রাখে না, সবাই মনে দেওয়া সবসময় পরিশোধ, মাসেরটা মাস পরিশোধ করা হয়। আমাদের বাসা বাড়িতে অনেক সময় বিদ্যুৎ আমরা পাই না, থাকে না। সরকারি প্রতিষ্ঠানে তো বকেয়া রাখে, কিন্তু সাধারণ জনগণ তো আর বকেয়া রাখতে পারে না। প্রিপেড মিটারে আপনার টাকা শেষ হয়ে গেলে আবার রিচার্জ করতে হয়। আর প্রিপেড মিটার সংযোগ চালু করা হয়েছে, যা শেষ হলে বিদ্যুৎ বিল বকেয়া থাকবে না বলে জানান এই প্রকৌশলী। যেহেতু প্রিপেড মিটার স্থাপনের কাজ চলমান, সেহেতু আমাদের বকেয়া নতুন করে পড়ার কোনো সুযোগ নেই। আমরা প্রায় 2-3 মাসে 30,000 মিটার মতো স্থাপন অলরেডি করে ফেলেছি। আর বাকি যে আমার মিটারগুলি আছে, আশা করি যে 80 থেকে 90% আগামী 2-3 মাসের মধ্যে প্রিপেড মিটার স্থাপন হয়ে যাবে। সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ বিল বকেয়ার বিষয়টি স্বীকার করে এসব আদায়ে পদক্ষেপের কথা জানালেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এমদাদুল হক। সকল সরকারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি এবং তাদের কাছে আমরা নিজেরাও গিয়েছি। আমাদের প্রকৌশলীরা তাদের সাথে সাক্ষাৎ করছে, তারা আশ্বাস দিয়েছে যে আমরা বকেয়া পরিশোধ করব। অন্যথায় সংশ্লিষ্টদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথাও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। নওগাঁয় কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ উঠেছে। সরকারিভাবে দাম নির্ধারণ করে দেওয়ার পরও ব্যবসায়ীরা তাতে পাত্তা দেয়নি বলে জানান ভুক্তভোগীরা। এলাকা ভেদে গরু ও মহিষের চামড়া 1 থেকে 300 টাকা বিক্রি হয়েছে, আবার কিছু এলাকায় খরিদ্দারেরই দেখা মেলেনি। ফলে কোরবানির পশুর 95% চামড়া স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দান করে দেওয়া হয়েছে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ঈদের প্রথম দিনে 1,04,09,000 পশু কোরবানি। রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, কাল খুলছে সরকারি অফিস। বিজ্ঞানের জয় জয়কারেও চোখ রাঙাচ্ছে নানান ভাইরাস। ক্ষুদ্র মশার বিস্তার ঠেকাতেই গলদ ঘর্ম অবস্থা। প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগের তাগিদ। বৃষ্টি ও পাহাড়ে ঢল অব্যাহত থাকায় সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি। খাদ্য বাসস্থান সংকটে দুর্বিষহ জনজীবন। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।